ভয় শব্দটা ৭ থেকে ৭০ সবার কাছেই বেশ প্রিয়। ভয় পেতে আমরা সকলেই ভালোবাসি। আর তা যদি হয় ভূতের ভয়, তাহলে তো সোনায় সোহাগা। ভূত সব বয়সের পাঠকের কাছেই প্রিয়। ভূতের গল্পে কেউ ভয় পায়, কেউ মজা পায়। ভয় পাওয়া বা শিহরণ অনুভবের মজা, সে এক আলাদা জগৎ। কবি সৈয়দ মুস্তাফা সিরাজের একটি ভৌতিক গল্প আজ আমি তোমাদের কাছে পাঠ করে শোনাব। তাহলে আর দেরি কেন, সবাই চলে এসো আমার ভূতের গল্প শুনতে। আমার আজকের গল্প আজমগড়ের অশরীরী। লিখেছেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। তখন আমি 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ নিয়ে গবেষণা করছিলাম। সেই কাজে আমাকে আজমগড়ে যেতে হয়েছিল। আজমগড় উত্তরপ্রদেশের গঙ্গার ধারে একটা ছোট্ট শহর। সেখানে একটা কেল্লার ধ্বংসাবশেষ আছে, তবে ওটা দেখার জন্য পর্যটকদের বিশেষ উৎসাহ নেই। ওখানে বিশাল গঙ্গার বুকে একটা চরে পক্ষী নিবাস আছে। পাখি দেখার জন্য শীতকালে পর্যটকদের ভিড় হয়। ধ্বংসস্তূপ দেখে কেই বা আনন্দ পায়। আমি গিয়েছিলাম মার্চের গোড়ার দিকে। তখন আর তত শীত ছিল না, পর্যটকদের ভিড়ও কম ছিল। ভাঙাচোরা নবাবী প্রাসাদের পাশে গঙ্গার তীরে প্যালেস হোটেলে উঠেছিলাম। পর্যটন মরশুমের শেষে এই দোতলা 3 স্টার মার্কা হোটেলে তখনও ঘর ভাড়াও কম দেওয়া হয়েছিল। হোটেলের ম্যানেজার শুকলাল ঠাকুর খুব অমায়িক মানুষ। আমি সিপাহী বিদ্রোহ নিয়ে গবেষণা করছি শুনে খুব খাতির করেছিলেন। সিপাহী বিদ্রোহের অনেক গল্প শুনিয়েছিলেন। এসব গল্প নিছক গল্পই, আমার গবেষণায় তা কাজে লাগবে না। তবে ওর এই কথাটি অবশ্যই খাঁটি, এই আজমগড়ে সিপাহী বিদ্রোহের সঙ্গে এক আটটা হয়ে অনেক হিন্দু, মুসলমান, সাধারণ মানুষ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মিস্টার ঠাকুর শুধু একটা ব্যাপারে আমাকে সাবধান করে দিয়েছিলেন, সূর্যাস্তের পর আমি যেন কেল্লাবাড়ির এলাকায় না থাকি। তাকে প্রশ্ন করে কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি। তিনি মুখে আতঙ্কের ছাপ ফুটিয়ে শুধু বলেছিলেন, সূর্যাস্তের পর ওই এলাকায় থাকলে বিপদ হতে পারে। কী বিপদ? প্যালেস হোটেলের ম্যানেজার কিছু একটা বলতে যাচ্ছিলেন। এমন সময় কজন সাহেব মেম দল বেঁধে হোটেলের লাউঞ্জে ঢুকলেন। তিনি তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ক্যামেরায় কেল্লাবাড়ি আর গঙ্গার ছবি তুলে বেড়ালুম। কোথাও কোথাও ধ্বংসাবশেষ ঝোপঝাড় আছে। গঙ্গার তীরে এক স্থানে খাড়া পাথরের পাঁচিল নেমে গেছে জলের তলায়। কোথাও ভাঙাচোরা পাথরের ঘাট শ্যাওলায় সবুজ হয়ে আছে। আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছিলুম সেই ফাঁসির মঞ্চটিকে, যেখানে ইংরেজ সেনাধ্যক্ষ জন হকটন বিদ্রোহীদের ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন। সেই বিদ্রোহীদের দলে ছিলেন নবাব আজম খানের কন্যা রেশমা বেগম। দিল্লির জাতীয় মহাফেজখানার কাগজপত্রে এই পিতা পুত্রীর নাম আমি খুঁজে পেয়েছিলুম। আর পেয়েছিলুম একটা স্কেচ ম্যাপ। সেটা এঁকেছিলেন একজন আইরিশ শিল্পী টমাস পিট। 1860 খ্রিস্টাব্দে এই শিল্পী এ অঞ্চলে বেড়াতে এসেছিলেন। স্কেচ ম্যাপে কেল্লাবাড়ির সীমানা ছাড়াও খুঁটিনাটি অনেকগুলো স্থান চিহ্নিত করা ছিল। ফাঁসির মঞ্চ, বিদ্রোহীদের কবরখানা, রেশমা বেগমের গোপন অস্ত্রাগার, এরকম অনেক কিছুই ছিল ওতে। আমি জীর্ণ ম্যাপ থেকে কপি করে এনেছিলুম। সেই কপি থেকে স্থানগুলি খুঁজে বের করা দেখলুম খুবই অসম্ভব ব্যাপার। তবে একটা দৃশ্য আমার কাছে অদ্ভুতই মনে হচ্ছিল। যেদিকেই তাকাই সেদিকেই ধ্বংসস্তূপগুলিতে শুধু লাল রঙের ফুলের সমারোহ চোখে পড়ে। আমি প্রকৃতিপ্রেমিক নই,
ইতিহাসের একজন গবেষক মাত্র। জীবনে কত ঐতিহাসিক স্থানে আমাকে যেতে হয়েছে, কিন্তু কোথাও এমন উজ্জ্বল লাল রঙের ফুল চোখে পড়েনি। নানা আকৃতির এইসব ফুলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, ওগুলো কি ফুল, না চাপ চাপ রক্ত? এখানে কি অন্য রঙের ফুল ফোটে না? অবশ্য এখন বসন্তকাল, ফুল ফোটে, পাখিরা গানও করে, কিন্তু এখানে পাখি কেন চুপ করে আছে? পাখির কথা ভাবতে ভাবতেই গঙ্গার তীরে পক্ষী নিবাসের কথা মনে পড়ল। তখন ধরে নিলুম এলাকার সব পাখি সেখানে গিয়েই জুটেছে। কোথায় সেই চর তা জেনে আসিনি। গঙ্গা এখানে প্রশস্ত, উত্তাল বাতাসে বড় বড় ঢেউ উঠে কেল্লার পাথুরে পাঁচিলে অদ্ভুত শব্দ করছে। চোখ বন্ধ করলে মনে হচ্ছে হাজার হাজার মানুষের কোলাহল। ওপারে দূরে ঘন নীল পাহাড়গুলো দেখা যাচ্ছে, কয়েকটা জেলে নৌকা ভেসে বেড়াচ্ছে। অন্যমনস্কভাবে গঙ্গার ধারে জীর্ণ শ্যাওলা ধরা ঘাটের মাথায় একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছিল। এই সময় আমার ডান দিকের ধ্বংসস্তূপের ভেতর থেকে একজন ফকির বেরিয়ে এলেন। ফকিরের মাথায় জটা, মুখে লম্বা দাড়ি, পরনে পা পর্যন্ত লম্বা কালো আলখাল্লা, গলায় মোটা মোটা রং বেরঙের পাথরের মালা, এক হাতে প্রকাণ্ড চিমটে, চিমটেটার গোড়া রূপো এবং তামার তারে বাঁধানো। ফকির ঘাটের কাছে এসে আমার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললে, কৌন হ্যাঁ তুম? আমি সাধ্যমতো হিন্দিতে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলুম। তারপর বললুম, রেশমা বেগমের ফাঁসির জায়গা এবং তার কবর কোথায় আছে তা কি আপনি জানেন? দেখিয়ে দিলে আপনাকে কিছু বকশিস দেব। ফকির কিন্তু প্রচণ্ড চটে গেলেন। তিনি ক্ষুব্ধ স্বরে বললেন, কে চায় তোমার বকশিস? শিগগির এখান থেকে চলে যাও, না গেলে তোমার বিপদ হবে। তাকে বোঝানোর চেষ্টা করলুম আমি সিপাহী বিদ্রোহের প্রকৃত ইতিহাস লিখতে চাই, কিন্তু ফকির আমাকে পাত্তাই দিলেন না। মস্ত বড় চিমটে তুলে তেড়ে এলেন মারতে। চিমটের ডগা সূক্ষ্ম এবং ধারালো, বেগতিক দেখে আমি সরে এলুম। একটু পরে দূর থেকে দেখলুম ফকির আলখাল্লা খুলে রেখে জলে ঝাঁপিয়ে পড়লেন। ওখানে জল খুব গভীর। ফকির ওই জলে সাঁতার কাটছেন দেখে অবাক লাগলো। একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিলুম। কিছুক্ষণ পর ফকির জল থেকে উঠে ভিজে গায়ে কালো আলখাল্লা পরে নিয়ে চিমটে সহ এগিয়ে গেলেন। তারপর ধ্বংসস্তূপের আড়ালে অদৃশ্য হলেন। ব্যাপারটা অদ্ভুত লাগলো। ওকে অনুসরণ করার সাহস হলো না, শুধু জায়গাটা চিনে রাখলুম। তারপর প্যালেস হোটেলে ফিরে গেলুম। ফিরে স্নান করার পর নিচের ডাইনিং হলে খেতে গেলুম। ডাইনিং হলে ছড়িয়ে ছিটিয়ে বসে লাঞ্চ খাচ্ছিলেন জনাচারেক বোর্ডার। ম্যানেজারের কাছে শুনলুম তারা নানা জায়গা থেকে এসেছেন এবং বিত্তবান ব্যবসায়ী। সাহেব মেমদের দলটি তখনও বাইরে থেকে ফেরেননি। পরিচারক আসলাম খাঁ আমাকে সেলাম দিয়ে খাদ্য পরিবেশন করল। সেই সুযোগে তাকে কেল্লাবাড়ির সেই ফকিরের কথা বললুম। আসলাম খান একটু হেসে বলল, ও তো পাগলা বাবা স্যার, ওখানে পীরের দরগা আছে, সেখানে থাকে, একেবারে পাগল। খিদে পেলে তখন কিন্তু বেরিয়ে আসে, শহরের রাস্তায় বসে সাপ দেয়। তাকে কেউ খেতে না দিলে তার বিপদ হবে, আবার খেতে দিলেও সাপ সাপান্ত করে। ওকে কখনো ভয় করবেন না, শুধু বলবেন সঙ্গে পিস্তল আছে, গুলি করে মারব, দেখবেন তখন কিভাবে দৌড়ে পালায়। একেবারে শিয়ালের মতো কেল্লাবাড়ির জঙ্গলে ঢুকে যাবে। আসলামের কাছে কথা শুনে আশ্বস্ত হয়েছিলুম, তাই খাওয়ার পর ঘণ্টাখানিক বিশ্রাম করে আবার কেল্লাবাড়িতে গেলুম। ফকিরের যেখানে ধ্বংসস্তূপের ফাঁকে উধাও হয়েছিলেন, সেইখানে গিয়ে সংকীর্ণ এক ফালি পায়ে চলা পথ খুঁজে পেলুম। দুধারে ঝোপঝাড় আর পাথর,
আঁকা বাঁকা গোলক ধাঁধার মতো পথে হাঁটতে হাঁটতে একসময় থমকে দাঁড়ালুম। সামনে একটা কাঠের বেড়া, বেড়াতে একটা ফলক আঁটা আছে। তাতে ইংরেজিতে লেখা রয়েছে নিষিদ্ধ এলাকা। তার নিচে একটা মরার খুলি এবং খুলির তলায় আড়াআড়িভাবে দুটো হাড় আঁকা। এই চিহ্নের অর্থ সাংঘাতিক। নিষেধাজ্ঞার তলায় ছোট অক্ষরে লেখা আছে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ, ভারত সরকার। বুঝতে পারছিলাম না কেন সরকারি পুরাতত্ত্ব বিভাগ এই বিপদজ্ঞাপক নিষেধাজ্ঞা জারি করে এখানে লিখে রেখে গেছেন। বেড়ার ফাঁকে পা দিয়ে উঠে উঁকি মেরে ওদিকটা খানিকটা দেখতে পেলুম। খানিকটা ফাঁকা জমির পরে নিচে গঙ্গার বুকে বালির চড়া। চড়াটা বহুদূর অবধি বিস্তৃত। বিকেলের রোদে চড়ার শেষ প্রান্তে কাঁটা তারের বেড়া চোখে পড়ল। এবার বুঝতে পারলুম ওই চড়ায় চোরাবালি আছে, তাই এই সতর্কতা। কাঠের বেড়া থেকে নেমে যে পথে এসেছি সেই পথে ফিরে চললুম। একটু পরে দেখি ডান দিকের একটা সংকীর্ণ রাস্তা চড়াইয়ে উঠে গেছে। রাস্তাটা লাল ধুলোয় ভরা। এটা কেন চোখে পড়েনি তখন? আসলে লাল রাস্তাটা ঝোপের আড়ালে থাকায় লক্ষ্য করিনি। তাছাড়া একটা প্রকাণ্ড চৌকো কালো পাথর রাস্তাটাকে আড়াল করেছিল। পাথরটাতে নকশার মতো আঁকা লিপি দেখে বুঝলাম আরবি হরফে কিছু লেখা আছে। তখনই ক্যামেরার কালো পাথরটার কয়েকটা ছবি তুললুম। তারপর পাথরের এক পাশ দিয়ে এগিয়ে লাল রাস্তায় পৌঁছলুম। কিন্তু সংকীর্ণ রাস্তাটার লাল ধুলোয় জুতো প্রায় ডুবে যাচ্ছিল। প্যান্ট একটু গুটিয়ে নিতে হলো। সাবধানে পা ফেলে একটুখানি এগিয়েছি, হঠাৎ চমকে উঠলুম। আমার প্রায় ফুট 6 দূরে চোখের সামনে এইমাত্র কার জুতোর ছাপ ফুটে উঠেছে। প্রথমে ভাবলুম চোখের ভুল, কিন্তু আশ্চর্য ঘটনা, আমি আবার পা ফেলে এগোতেই আমার সামনে একই দূরত্বে বারবার আগে পিছে জুতোর ছাপ ফুটে উঠছে। বুকের ভেতরটা ঠান্ডা হিম হয়ে গেল। কোনো এক অশরীরী আমার সামনে হেঁটে চলেছে। এতে কোনো ভুল নেই। তার জুতোর ছাপগুলো আমার জুতোর ছাপের তুলনায় ছোট। কিন্তু কে সে? চোখের ভুল কিনা তা জানবার জন্য দুঃসাহসী হয়ে আবার কয়েক পা এগিয়ে গেলুম। আবার আমার সামনে একই দূরত্বে সেই অশরীরীর জুতোর ছাপ স্পষ্টভাবে ফুটে উঠতে লাগলো। এবার আমার সব সাহস উবে গেল। শেষবেলার রোদে এই অবিশ্বাস্য ঘটনা দেখে আমার বোধ বুদ্ধি গুলিয়ে গেল। আমি দ্রুত পিছু ফিরে লাল ধুলোয় টলতে টলতে কালো পাথরটার পাশ দিয়ে বেরিয়ে এলুম। তারপর বিভ্রান্তভাবে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে দৌড়তে থাকলুম। একটু পরে গঙ্গার ধারের খোলা জায়গায় পৌঁছে পিছু ফিরে একবার দেখে নিলুম কেউ আমাকে অনুসরণ করছে কিনা। এরপর কী করে যে হোটেলে ফিরেছিলুম মনে পড়ে না। জীবনে বহু ঐতিহাসিক ধ্বংসস্তূপ এবং দুর্গম স্থানে গেছি, কিন্তু এমন অদ্ভুত ঘটনা কোথাও ঘটতে দেখিনি। হোটেলের লাউঞ্জে বসে ইশারায় একজন ওয়েটারকে ডেকে কফি আনতে বললুম। আজমগড়ের অশরীরী গল্পের প্রথম পর্ব আজ এই পর্যন্তই। আগামীকাল আজমগড়ের অশরীরী গল্পের দ্বিতীয় পর্ব আবার পাঠ করে শোনাব। ততক্ষণ তোমরা শুনতে থাকো বন্ধুরা আমার আজকের প্রথম পর্ব। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ।